স্বাগত দুপুরের মাছরাঙা সংবাদে আপনাদের সঙ্গে আছি কাজী রওশনারা সাকি। শুরুতেই গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স সংবাদ শিরোনাম। কোটা বিরোধী আন্দোলনের যৌক্তিকতা নেই, যুব মহিলা লীগের অনুষ্ঠানে বললেন প্রধানমন্ত্রী। সবাইকে পেনশন স্কিমে যোগ দেওয়ার আহ্বান। কোটা বিরোধীরা আজও অবরোধ করেছে দেশের বিভিন্ন সড়ক। পেনশন স্কিমে অন্তর্ভুক্তি বাতিলের দাবিতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের কর্মবিরতি চলছে। এখনও বিপদসীমার উপরে 10 নদীর পানি, বন্যা দুর্গত এলাকায় খাবার ও নিরাপদ পানির সংকট। তিস্তা মহাপরিকল্পনার দ্রুত বাস্তবায়ন দাবি। এবারে বিস্তারিত সংবাদ। পড়াশোনা বাদ দিয়ে আদালতের রায়ের বিরুদ্ধে কোটা বিরোধী আন্দোলন অযৌক্তিক বলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেই সাথে সবাইকে পেনশন স্কিমে যুক্ত হওয়ার আহ্বান জানিয়েছেন। সকালে গণভবনে যুব মহিলা লীগের প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠানে একথা বলেন তিনি। যুব মহিলা লীগের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সংগঠনটির কেন্দ্রীয় কমিটির সদস্যরা সকালে গণভবনে আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে সৌজন্য সাক্ষাৎ করতে আসেন। সেখানে নেতাকর্মীদের উদ্দেশ্যে প্রধানমন্ত্রী বলেন, আওয়ামী লীগের মূল লক্ষ্য দেশ ও মানুষের উন্নয়ন করা, কিন্তু বিএনপি সেই পথে না হেঁটে বরাবরই দেশের অকল্যাণ করে আসছে। তাই দলটির বিভৎস, সন্ত্রাসী ও জঙ্গিবাদী চেহারা মানুষের সামনে তুলে ধরতে হবে। এ সময় প্রধানমন্ত্রী কথা বলেন সম্প্রতি কোটা বিরোধী আন্দোলন প্রসঙ্গে। উল্লেখ করেন, পড়াশোনা বাদ দিয়ে আদালতের রায়ের বিরুদ্ধে এই আন্দোলনের যৌক্তিকতা নেই। আগে যেখানে কোটা থাকতে মেয়েরা যে পরিমাণ সুযোগ পেত, সেই পরিমাণ সুযোগ কিন্তু এই কয়েক বছরে আর পায়নি। এটা হলো বাস্তবতা। ছেলেমেয়েরা লেখাপড়া বাদ দিয়ে এখন কোটা বিরোধী আন্দোলন করে, সেখানে মেয়েরাও করে। এখানে আমার একটা প্রশ্ন আছে, যারা এর আগে কোটা বিরোধী আন্দোলন করেছিল তারা পাবলিক সার্ভিস কমিশনে কতজন পরীক্ষা দিয়েছিল আর কতজন পাশ করেছে, সেই হিসাবটা একটু বের করা দরকার। দেখাক যে পরীক্ষা দিয়ে তারা বেশি পাশ করেছিল, মেয়েরা বেশি পাশ করে বেশি চাকরি পেয়েছে কিনা, সেটাকে তারা প্রমাণ করুক। আর হাইকোর্টের রায়, এটার বিরুদ্ধে এভাবে আন্দোলন করা, এটা তো সাবজুডিস। কারণ আমরা সরকার থেকে কিন্তু এভাবে কোনো কথা বলতে পারি না, কারণ হাইকোর্ট রায় দিলে সেখানে হাইকোর্ট থেকেই আবার আসতে হবে। কিন্তু আজকে আন্দোলনের নামে যেটা আবার করা হচ্ছে, পড়াশোনার সময় নষ্ট করা, এটারও কোনো যৌক্তিকতা আছে বলে আমি মনে করি না। প্রধানমন্ত্রী ভবিষ্যতের সুন্দর জীবনের নিশ্চয়তার জন্য সবাইকে পেনশন স্কিমে যোগদানের তাগিদ জানান। সার্বজনীন পেনশন স্কিম আমরা দিয়েছি, এটা সকলের জন্য। এটা আমাদের নির্বাচনী ইস্তাহারে ছিল, 2008-এর নির্বাচনী ইস্তাহারে আমরা করতে পেরেছি। শুধুমাত্র সরকারি চাকরিজীবী তারাই পেনশন পায়, আর বাকিরা বঞ্চিত থাকে। কাজে কেউ যাতে বঞ্চিত না থাকে সেই জন্য কিন্তু বিভিন্ন স্তর ভেদে আমাদের এই সার্বজনীন পেনশনের ব্যবস্থা করা আছে। সবার সঙ্গে তাল মিলিয়ে নারীরা দেশের উন্নয়নে কাজ করবে, এমন আশাবাদও জানান সরকার প্রধান। আনোয়ার হোসেন, মাছরাঙা সংবাদ, ঢাকা। পেনশন স্কিম প্রত্যয় থেকে অন্তর্ভুক্তি বাতিল সহ 3 দফা দাবিতে বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের কর্মসূচি চলছে। শুক্র ও শনিবার বিশ্ববিদ্যালয় বন্ধ থাকায় 2 দিন বিরতির পর আবারও পূর্ণ দিবস কর্মবিরতি এবং অবস্থান কর্মসূচি পালন করছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা। কলাভবন প্রাঙ্গণে দুপুর 12টা থেকে শুরু হয় এই অবস্থান কর্মসূচি। বাংলাদেশ বিশ্ববিদ্যালয় ফেডারেশনের নেতা সহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষকেরা যোগ দেন এই কর্মসূচিতে। বক্তব্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সভাপতি নিজামুল হক ভূঁইয়া বলেন, সারা দেশের 300-রও অধিক শিক্ষক একই আন্দোলনের প্রতি সংহতি জানিয়ে বিবৃতি দিয়েছেন। দাবি আদায় না হলে মেধাবী শিক্ষকদের এই পেশায় ধরে রাখা যাবে না বলেও মত দেন তিনি। দর্শক, ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে শিক্ষক ও শিক্ষার্থীদের আন্দোলন সম্পর্কে সরাসরি জানাচ্ছেন সিনিয়র রিপোর্টার মৌমিতা জান্নাত। চলে যাচ্ছি মৌমিতা জান্নাতের কাছে। মৌমিতা, আন্দোলনের এই যৌক্তিকতা নিয়ে সংশ্লিষ্টরা আসলে কি বলছেন?
সাকি প্রত্যয় স্কিম বাতিল এবং স্বতন্ত্র বেতন কাঠামো ঘোষণার দাবিতে শিক্ষকরা যে আন্দোলন শুরু করেছিলেন গত 30 তারিখে জুন মাসের, আজকে 7 তারিখ, অর্থাৎ 7 দিন অতিবাহিত হয়ে গেছে এবং তারা কিন্তু তাদের এই দাবিতে অনড় আছেন এবং তাদের যে দাবি দেওয়া সেটির সপক্ষে এখন পর্যন্ত সরকারের তরফ থেকে যেহেতু কোনো ঘোষণা আসেনি, শিক্ষক নেতারা এবং শিক্ষকরা বারবারই বলছেন যে তারা তাদের এই দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা ফিরে যাবেন না। এটিকে তারা তো অবশ্যই যৌক্তিক বলে দাবি করছেন এবং তারা বলছেন যে এটি শুধুমাত্র বৈষম্যমূলক নয়, এটি আসলে ষড়যন্ত্রমূলকও। বর্তমান সরকার তাদের 2 বারের নির্বাচনী ইশতেহার ছিল তাদের এই স্বতন্ত্র বেতন কাঠামো চালু করার, সেটি তো করাই হয়নি এবং তারা বলছেন যে এই সময়ে এসে যে প্রত্যয় স্কিম যেটি চাপিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে সেটি আসলে ষড়যন্ত্রমূলক। শুক্র শনি 2 দিন বিশ্ববিদ্যালয় বন্ধ থাকার কারণে বিরতির পর আজকে আবারও বেলা 12টা থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক নেতারা এবং অন্যান্য শিক্ষকরা তাদের অবস্থান কর্মসূচি শুরু করেন এই কলা ভবনে এবং সেটি চলে প্রায় পৌনে 2টা পর্যন্ত। সেখানে আজকে যোগ দিয়েছিলেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় শিক্ষক ফেডারেশনের নেতারা এবং বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে আসা শিক্ষকরা। আজকে নতুন করে এখানে যোগ দিয়েছিলেন বঙ্গবন্ধু মেডিকেলের শিক্ষকরাও এবং তারা বলছেন যে যেহেতু শিক্ষকরা তাদের বক্তব্যে বারবারই তাদের এই দাবির পক্ষের যৌক্তিকতা এবং সেখানে অনড় থাকার প্রত্যয় ঘোষণা করেছেন এবং তাদের যে দাবি ছিল আগে স্বতন্ত্র বেতন কাঠামো এবং প্রত্যয় স্কিম বাতিল, এটার সঙ্গে তারা নতুন একটি যুক্ত করেছেন দাবি, সেটি হচ্ছে যে সুপার গ্রেড অর্থাৎ সচিব পদমর্যাদায় সিনিয়র শিক্ষকদের উন্নীত করার দাবি তারা আজকে আবার যুক্ত করেছেন। সাকি। মমিতা, আপনাকে ধন্যবাদ। দর্শক, ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে শিক্ষক ও শিক্ষার্থীদের আন্দোলন সম্পর্কে জানালেন সহকর্মী মমিতা জান্নাত। এদিকে পেনশন স্কিম প্রত্যয়ে অন্তর্ভুক্তি বাতিলের দাবিতে দেশের বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ে কর্মবিরতি চলছে। সকাল থেকে ক্লাস পরীক্ষা বর্জন করে ক্যাম্পাসে প্রতিবাদ সভা করেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষক কর্মকর্তারা। এ সময় বক্তারা বলেন, দাবি না মানা হলে কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে। সব কার্যক্রম বন্ধ রেখে ক্যাম্পাসে অবস্থান নেন যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক কর্মচারীরাও। বক্তারা বলেন, শিক্ষার মান বজায় রাখতে শিক্ষকদের সন্তুষ্টি জরুরি বিধায় এই আন্দোলন যৌক্তিক। শিক্ষক কর্মকর্তা কর্মচারীদের কর্মবিরতিতে অচল হয়ে যাচ্ছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম। এদিকে দেশের বিভিন্ন স্থানে কোটা পদ্ধতি বাতিলের দাবিতে সারা দেশে বিভিন্ন সড়ক ও মহাসড়ক অবরোধ করেছে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা। দুপুরে রাজধানীর ঢাকা কলেজের সামনের রাস্তায় অবস্থান নিয়ে বিক্ষোভ করেছে শিক্ষার্থীরা। তারা মিরপুর সড়ক অবরোধ করায় বিপাকে পড়ে সাধারণ মানুষ। সাভারে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সকাল 11টার দিকে কেন্দ্রীয় লাইব্রেরির সামনে থেকে বিক্ষোভ মিছিল বের করে। পরে তারা ঢাকা আরিচা মহাসড়ক অবরোধ করে। দাবি পূরণ না হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেয় তারা। বেলা 1টায় মহাসড়ক ছেড়ে দেয় আন্দোলনকারীরা। এদিকে কোটা পদ্ধতি বাতিলের দাবিতে কুষ্টিয়া, খুলনা ও বরিশাল কুয়াকাটা মহাসড়ক অবরোধ করেছে কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয় ও বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। কিছুক্ষণ আগে ঢাকা আরিচা মহাসড়কের অবস্থা জানিয়েছেন সাভার প্রতিনিধি। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সামনে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কোঠা আন্দোলনকারী শিক্ষার্থীরা তারা কিন্তু সকাল 11টা থেকে দুপুর 1টা পর্যন্ত আজকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ডেইরি গেটে তারা সড়ক অবরোধ করে রেখেছিলেন। তারা আমাদেরকে যেমনটি জানিয়েছেন যে তাদের এই আন্দোলন ততক্ষণ পর্যন্ত চলবে যতক্ষণ পর্যন্ত তাদের এই দাবি মেনে নেওয়া হবে। এই ছিল জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে আমার কাছে সর্বশেষ সংবাদ। পেনশন ও কোটা বিরোধী আন্দোলন সরকার পর্যবেক্ষণ করছে। দ্রুতই এসব সমস্যার সমাধান হয়ে যাবে বলে আশা জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। সকালে সচিবালয়ে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের কর্মকর্তা কর্মচারীদের শুদ্ধাচার পুরস্কার প্রদান শেষে তিনি আরো বলেন, সব সরকারি কর্মকর্তার সম্পদের হিসেব দেওয়া উচিত। নির্দেশ দিলেই সেটাই সরকারের নীতি হচ্ছে, এটা সম্পদের হিসেব দিতে পারে, এটা দেওয়া উচিত, কোনো অসুবিধা নেই। আমি মনে করি দেওয়া উচিত। কেন আপত্তি কোথায় সম্পদের হিসাব দিতে? আপত্তি কোথায়? আপত্তি আমি যদি অনেস্টলি কার্যক্রম করি তাহলে আর আমার আপত্তি থাকবে। নদ নদীর পানি কিছুটা কমলেও দুর্ভোগ কমেনি বানভাসী মানুষের।
বিপদসীমার উপরে রয়েছে 10টি নদ নদীর পানি। দেশের উত্তর ও উত্তর পূর্বাঞ্চলে বন্যার পানিতে তলিয়ে যাওয়ায় বন্ধ রয়েছে বহু শিক্ষা প্রতিষ্ঠান। খাবার ও নিরাপদ পানির সংকটের পাশাপাশি গবাদি পশুর খাবার নিয়ে সংকটে পড়েছেন কৃষক ও খামারিরা। ডেস্ক রিপোর্ট। নদী ও হাওরগুলো পানিতে পরিপূর্ণ থাকায় দীর্ঘস্থায়ী রূপ নিয়েছে সিলেটের বন্যা পরিস্থিতি। জেলার 13টি উপজেলায় 1116টি গ্রামের প্রায় 6 লাখ মানুষ পানিবন্দী। নেত্রকোনায় বৃষ্টিপাত ও পাহাড়ি ঢলের প্রকোপ কমে যাওয়ায় নদ নদীর পানি কিছুটা কমেছে। তবে উদ্ধাখালী নদীর পানি আজও কলমাকান্দা পয়েন্টে বিপদসীমার 29 সেন্টিমিটার উপরে রয়েছে। জামালপুরে যমুনা নদীর পানি বাহাদুরাবাদ ঘাট পয়েন্টে বিপদসীমার 87 সেন্টিমিটার উপরে রয়েছে। 7 উপজেলার 35টি ইউনিয়নের প্রায় 1.5 লাখ মানুষ বন্যার কবলিত। বন্ধ রয়েছে দুর্গত এলাকার 1.5 শতাধিক শিক্ষা প্রতিষ্ঠান। ভেঙে গেছে দেওয়ানগঞ্জ ও ইসলামপুর উপজেলার অনেক কাঁচা পাকা রাস্তা। বন্যায় টিউবওয়েল তলায় গেছে, বিশুদ্ধ পানির প্রয়োজন। সিরাজগঞ্জ শহর রক্ষা বাঁধের হাট পয়েন্ট এলাকায় বিপদসীমার 61 সেন্টিমিটার এবং কাজীপুরের মেঘাই পয়েন্টে 56 সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। ফুলজোর, ইছামতি, করতোয়া নদীর পানি বৃদ্ধি অব্যাহত আছে। জেলার 5 উপজেলার 34টি ইউনিয়নের 208 গ্রামের 90,000 মানুষ পানিবন্দী রয়েছে। চহি তলা গেছে, ব্যাগ জিনিসপাতি ভিজা শেষ, এখন নিজে করে থাকারই মানে জুলুম। রাইতে ঠিক খাওয়া দাওয়া নাই, রান্না বাড়ি নাই, এই পানির নিগে এখন বন্ধু না খাই আসছি। কুড়িগ্রাম জেলার সার্বিক বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে। নাগেশ্বরী উপজেলার মিয়াপাড়া এলাকার পুরাতন বেড়ি বাঁধটির 2টি স্থানে ভাঙনে পৌর এলাকায় পানি ঢুকছে। গরু, ছাগল, ভেড়া, মানুষজন সবগুলাই একটা ঘরের মধ্যে আসি, এই ঘরটা আজকে ডুবে গেল। আমাদের অনেক কষ্ট হইতেছে, রাস্তাঘাট তলিয়ে গেছে, আবার বাড়ি তলিয়ে গেছে। বন্যার কারণে গাইবান্ধার 165টি চরাঞ্চলের 95টি স্কুল বন্ধ আছে। গরু ছাগল নিয়ে গাদাগাদি করে একসাথে বাস করছে মানুষ। প্রবল স্রোতের কারণে চরাঞ্চলে দেখা দিয়েছে ব্যাপক নদী ভাঙন। সজীব সাদিক, মাছরাঙা নিউজ ডেস্ক। তিস্তা মহাপরিকল্পনার দ্রুত বাস্তবায়ন চান নদী পাড়ের বাসিন্দারা। এই পরিকল্পনা বাস্তবায়ন সহ 6 দফা দাবিতে তিস্তা পাড়ে সমাবেশ করেছে তিস্তা বাঁচাও নদী বাঁচাও সংগ্রাম পরিষদ। রংপুর থেকে ফুয়াদ হাসানের পাঠানো তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। এমন ভয়ঙ্কর রূপ প্রায় দেখতে হয় তিস্তাপাড়ের বাসিন্দাদের। উজানে ভারী বৃষ্টি হলেই দুশ্চিন্তায় পড়েন নদীপাড়ের মানুষ। ভারতের গজলডোবা বাঁধ খুলে দিলেই তিস্তার বাংলাদেশ অংশে 2 কুল ছাপিয়ে পানি ঢুকে পড়ে লোকালয়ে। পানিবন্দী হয়ে পড়েন লাখ লাখ মানুষ। নষ্ট হয় জমির ফসল, ভেসে যায় মাছের ঘের, ক্ষতি হয় কোটি কোটি টাকা। কিন্তু কেন এমন হচ্ছে? বিশেষজ্ঞরা বলছেন, উজানে বাঁধের কারণে পলি জমে নাব্য হারিয়েছে নদী। পাল্টে যাচ্ছে গতিপথ। বাড়ছে বন্যা, ভাঙনের ক্ষয়ক্ষতি ও ঘর হারানো মানুষের সংখ্যা। এতে দুর্ভোগের সীমা নেই নদীপাড়ের মানুষের। আমাদের জমি ছিল 50 জন, 50 জনের মধ্যে আজ আমরা সব হেরেছি, সব কিছুই গেছে, আর বাস্তব ভিটা পর্যন্ত নাই। নদী ভাঙ্গে আমরা নৈরাশ হয়ে গেছি। নৈরাশ হয়ে আমাদের ভিটা বাড়ি কিচ্ছু নাই, আমরা দেশে বিদেশে যা অবস্থান করে আছি। তিস্তাপাড়ের প্রায় 2 কোটি মানুষকে বাঁচাতে তিস্তা মহাপরিকল্পনা হাতে নিয়েছে সরকার। আলাদাভাবে এই পরিকল্পনা বাস্তবায়নে অংশীদার হতে চায় পরাশক্তিধর রাষ্ট্র ভারত ও চীন। এখন সরকারের সিদ্ধান্ত গ্রহণের উপর নির্ভর করছে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের পরবর্তী পদক্ষেপ। তবে দ্রুত এই মহাপরিকল্পনা বাস্তবায়ন সহ 6 দফা দাবিতে সমাবেশ করেছে তিস্তা বাঁচাও নদী বাঁচাও সংগ্রাম পরিষদ। এ সময় বক্তারা ভূ রাজনীতির শিকার না হয়ে নিজেদের অর্থায়নে এই মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবি জানান। আমরা চীন বুঝি না, ভারত বুঝি না, আমরা এই অল্প টাকা নিজস্ব অর্থায়নে আমরা করতে চাই। অর্থের যোগান আমরা তিস্তাবাসী সাহায্য করব। অর্থের যোগান যারা বন্ধু রাষ্ট্র তারা যে সহায়তা করে আমরা নেব। অর্থের যোগান কেউ যদি স্বল্প সুদে ঋণ দেয় আমরা সেই ঋণ নেব।
1983 সালের জুলাইয়ে বাংলাদেশ ও ভারতের মধ্যে মন্ত্রী পর্যায়ের বৈঠকে তিস্তা নদীর পানি বন্টন চুক্তি হয়। সেই চুক্তি অনুযায়ী তিস্তার শতকরা 36% পানি পাবে বাংলাদেশ, ভারত পাবে 39%। বাকি 25% পানি নদীতে সংরক্ষিত রাখা হবে। কিন্তু কিভাবে এই পানি ভাগাভাগি হবে সে বিষয়ে কোনো দিক নির্দেশনা ছিল না। মাছরাঙা নিউজ ডেস্ক। সরবরাহ সংকটে সপ্তাহের ব্যবধানে খুচরা বাজারে 20 থেকে 25 টাকা বেড়েছে পেঁয়াজের দর, পাইকারিতে বেড়েছে অন্তত 15 টাকা। রাজধানীর শ্যামবাজার থেকে পেঁয়াজের দর নিয়ে সরাসরি জানাচ্ছেন স্টাফ রিপোর্টার রঞ্জিবুল মিজান। চলে যাচ্ছে মিজানের কাছে। মিজান, পেঁয়াজের বাজারে ঊর্ধ্বগতির কারণ হিসেবে ব্যবসায়ীরা আসলে কি বলছেন? আজকে আমি সকাল থেকে রাজধানীর যে খুচরা বাজার এবং পাইকারি বাজার দুই বাজারেই ঘুরেছে এবং বিক্রেতাদের সঙ্গে কথা বলেছে। তারা আমাকে জানিয়েছে মূলত ঢাকার যে পাইকারি বাজার বা খুচরা বাজারে যে পেঁয়াজগুলো আসে, এই পেঁয়াজগুলো আসে ঢাকার পাবনা, নাটোর এবং রাজশাহী এবং ঢাকার আশপাশের যে জেলাগুলো, সেই জেলাগুলো থেকে। সেই জায়গা থেকে পেঁয়াজ আসতে কিছু সরবরাহ সংকট হয়েছে। মূলত তারা কারণ হিসেবে বৃষ্টিকে কারণ হিসেবে দেখছেন, যে বৈরী আবহাওয়ার কারণে এই সমস্যাটি তৈরি হয়েছে। এর পাশাপাশি ইন্ডিয়া থেকে অর্থাৎ ভারত থেকে যে পেঁয়াজটি আমাদের দেশে আসে, সেই পেঁয়াজটিও কিন্তু আসতে কিছুটা সমস্যা হচ্ছে বা কিছু কম পরিমাণে আসছে বলে আমাকে জানিয়েছে। এর পাশাপাশি কারণ হিসেবে আসার কারণ হিসেবেও বলছেন যে ইন্ডিয়াতে পেঁয়াজের দাম বেশি, 40% শুল্ক দিতে হয়, পরিবহন খরচ সব মিলিয়ে তাদের পেঁয়াজের যে দর দাঁড়ায় সেই দরটি উঠে যায় প্রায় 85 থেকে 80 টাকা, 85 টাকার মধ্যে, যার কারণে খুচরা বাজারের দামটি বেশি পড়ছে। সাকি মিজান, আপনাকে ধন্যবাদ। দর্শক, শ্যামবাজার থেকে পেঁয়াজের বাজার নিয়ে জানালেন সহকর্মী রঞ্জিবুল মিজান। ঢাকার পর এডিস মশার ঘনত্ব সবচেয়ে বেশি চট্টগ্রামে। কীট তত্ত্ববিদদের মাঠ জরিপে মিলেছে এমন তথ্য। ফলে ডেঙ্গুর উচ্চ ঝুঁকিতে রয়েছে বন্দরনগরী চট্টগ্রাম। আব্দুল্লাহ রাকিবের রিপোর্ট, ক্যামেরায় ছিলেন সঞ্জীব দে। ডেঙ্গু আক্রান্ত ও মৃত্যুর রেকর্ডের বছর ছিল 2023 সাল। সে বছর সারা দেশে ডেঙ্গুতে মৃত্যু হয় 1705 জনের। এর মধ্যে চট্টগ্রাম নগরী ও জেলায় প্রাণ যায় 107 জনের, আর ডেঙ্গু আক্রান্ত হন 14,087 জন। এমন বাস্তবতায় সম্প্রতি এক মাঠ জরিপের তথ্য বলছে, ঢাকার পরে এডিস মশার ঘনত্ব বেশি চট্টগ্রাম নগরীতে। দেশের কয়েকটি জেলায় গত এপ্রিল মাসে বর্ষা পূর্ববর্তী মাঠ পর্যায়ে জরিপ চালিয়ে এমন তথ্য পেয়েছেন কীটতত্ত্ববিদরা। তাদের পর্যবেক্ষণে উঠে এসেছে জলাবদ্ধতায় আটকে থাকা পানি, বিভিন্ন ড্রাম, পাত্র, গাছের গর্তে পাওয়া গেছে এডিস মশার লার্ভা। সচেতন না হলে গতবারের চেয়ে এবার চট্টগ্রামে ডেঙ্গুর ভয়াবহতা আরো প্রকট হওয়ার শঙ্কা। ডেঙ্গুর যে ফরকাস্টিং মডেলটি তৈরি করি, সেখানে দেখতে পাচ্ছি যে আমরা যদি সঠিক সময়ে এখনই এডিস মশাকে নিয়ন্ত্রণ করা না যায়, তাহলে এবছর চিটাগাংয়ে ডেঙ্গু রোগীর সংখ্যা বেশি হবে। একই শঙ্কার কথা বলছেন চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয়। ডেঙ্গু প্রতিরোধে তাই বাড়তি নজর দেওয়ার তাগিদ তাদের। চট্টগ্রামে প্রায় 14,000-এর বেশি ছিল এবং ডেথ ছিল অনেক, 100-র উপরে। তো এগুলির অর্থই হচ্ছে আপনার এবছর একইভাবে ডেঙ্গু বেশি হতে পারে গত বছরের তুলনায়। নগরীতে মশক নিয়ন্ত্রণে কাজ করে চট্টগ্রাম সিটি কর্পোরেশন। বছর জুড়ে তাদের ওষুধ ছিটানোর কথা থাকলেও তা নিয়ে নগরবাসীর রয়েছে নানা অভিযোগ। যদিও কর্তৃপক্ষ বলছে এবার প্রস্তুতি আছে তাদের। সকল ড্রেন পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ করছি, পাশাপাশি আমরা সচেতনামূলক বিভিন্ন প্রোগ্রাম করছি, বিভিন্ন স্কুল কলেজেও আমরা সচেতনতা কার্যক্রম চালাচ্ছি। এদিকে ডেঙ্গু চিকিৎসায় সব ধরনের প্রস্তুতি নিয়ে রেখেছে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল। মজুদ রয়েছে ডেঙ্গু পরীক্ষার পর্যাপ্ত কিট। কিটের কোনো অভাব নেই, পর্যাপ্ত পরিমাণ কিট আমরা স্বাস্থ্য অধিদপ্তর থেকে পেয়েছি। স্বাস্থ্য অধিদপ্তর গতকাল আমাকে ফোন করেছেন, যত কিট লাগে আমাদেরকে সরবরাহ করবে। এবছর জানুয়ারি থেকে 6 জুলাই পর্যন্ত চট্টগ্রামে ডেঙ্গু আক্রান্ত হয়েছে 236 জন, আর মারা গেছে 3 জন। আব্দুল্লাহ রাকিব, মাছরাঙা সংবাদ, চট্টগ্রাম। জুন মাসে দেশে কমেছে মূল্যস্ফীতি সবশেষ তথ্য অনুযায়ী, এমনটি জানিয়েছে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো। আজ প্রকাশিত হিসেবে তারা বলছে, জুনে মূল্যস্ফীতি ছিল 9.72%, যা মে মাসের তুলনায় 0.17% কম। আরও জানানো হয়, সার্বিক মূল্যস্ফীতি কমার পাশাপাশি দেশে সামান্য কমেছে খাদ্য মূল্যস্ফীতি, যদিও 3 মাস ধরেই এর পরিমাণ 10%-এর উপরেই থাকছে। জুনে মাসে খাদ্য মূল্যস্ফীতি ছিল 10.42%,
বিবিএস এর তথ্য অনুযায়ী মে মাসের তুলনায় জুনে গ্রামীণ ও শহর উভয় এলাকায় মূল্যস্ফীতি কমেছে। কৃষি উন্নয়নে বিশেষ অবদান রাখায় কৃষি ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ব্যক্তি এআইপি সম্মাননা 2021 প্রদান করেছে কৃষি মন্ত্রণালয়। সকালে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে এক অনুষ্ঠানে সম্মাননা প্রাপ্ত 22 জনের হাতে ক্রেস্ট তুলে দেন কৃষিমন্ত্রী ডক্টর মোহাম্মদ আব্দুল শহীদ। অনুষ্ঠানে বিশেষ অতিথি প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী কৃষি মন্ত্রণালয়ের মাঠ পর্যায়ের কর্মীদের নিয়মিত মাঠ পরিদর্শনে যাওয়া নিশ্চিত করতে বলেন। প্রধান অতিথি কৃষিমন্ত্রী বলেন, সবসময় কৃষকের পাশে থাকবে সরকার। দুপুরের সংবাদ শেষ করছি, যাবার আগে গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স সংবাদ শিরোনামগুলো আরও একবার। কোটা বিরোধী আন্দোলনের যৌক্তিকতা নেই, যুব মহিলা লীগের অনুষ্ঠানে বললেন প্রধানমন্ত্রী। সবাইকে পেনশন স্কিমে যোগ দেওয়ার আহ্বান। কোটা বিরোধীরা আজও অবরোধ করেছে দেশের বিভিন্ন সড়ক। পেনশন স্কিমে অন্তর্ভুক্তি বাতিলের দাবিতে বিশ্ববিদ্যালয় শিক্ষকদের কর্মবিরতি চলছে। এখনও বিপদসীমার উপরে 10 নদীর পানি, বন্যা দুর্গত এলাকায় খাবার ও নিরাপদ পানির সংকট। তিস্তা মহাপরিকল্পনার দ্রুত বাস্তবায়ন দাবি। এই ছিল এখনকার মতো। ফেসবুকে আপডেট পেতে ভিজিট করুন মাছরাঙা টেলিভিশনের পেজে। ইউটিউব চ্যানেলেও দেখতে পারেন আমাদের সংবাদ, প্রতিবেদন এবং অনুষ্ঠান। আমাদের পরবর্তী সংবাদ বিকেল 5টায় দেখার আমন্ত্রণ রইল।